ওয়েলকাম টু আওয়ার ওয়েব ডিজাইন ক্লাস। আমি বিশ্বনাথ নাথ। আজকে আমি তোমাদের ইনস্ট্রাক্টর, আর আমি খুব এক্সাইটেড যে আমি তোমাদেরকে পরিচয় করাতে পারবো যে আমরা কীভাবে সুন্দর ওয়েবসাইট ডিজাইন করি এবং ফাংশনালভাবে সেটাকে ক্রিয়েট করি। তো চলো আমরা তাড়াতাড়ি স্টার্ট করি। এবার ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন হচ্ছে একটা প্রসেস যেটা ইউজ করে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করি। তো বেসিক্যালি ওয়েবসাইট ক্রিয়েট করার প্রসেসকে ওয়েব ডিজাইন বলা হয়, কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য একমাত্র প্রসেস না ওয়েব ডিজাইন। ওয়েবসাইট ক্রিয়েট করার মাল্টিপল প্রসেস থাকে, তার মধ্যে একটা হচ্ছে ওয়েব ডিজাইন। এই ওয়েব ডিজাইনের মধ্যে কি থাকে না, এই ওয়েব ডিজাইন বেসিক্যালি ইনভলভ করে আমাদের ডিজাইনিং পোর্শনটা এবং ইউজাবিলিটিটা, এই বোথের কম্বিনেশনে ওয়েব ডিজাইন একটা কমপ্লিট প্যাকেজে পরিণত হয়। ওয়েব ডিজাইনার কারা? যারা ওয়েবসাইট ডিজাইন করে তাদেরকে আমরা ওয়েব ডিজাইনার বলে থাকি। এবার যারা ওয়েব ডিজাইনার হয় তারা ডিফারেন্ট সফটওয়্যার এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য এবং তার ডিফারেন্ট ভিজুয়াল এলিমেন্ট ক্রিয়েট করার জন্য। এরকম কিছু সফটওয়্যার এক্সাম্পল হচ্ছে অ্যাডোবি ফটোশপ, ফিগমা। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি যাই আমি, তাহলে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর সফটওয়্যারগুলো ইউজ করা হয় যাতে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি এবং লেআউট ক্রিয়েট করতে পারি ডিফারেন্ট। এবার আসছি আমি নেক্সট স্টেপে। তো আমি চাই আমাকে একটা ওয়েবসাইট বলো যেটা তোমার খুব ফেভারিট কিংবা খুব ইউজ করে থাকো, এরকম একটা ওয়েবসাইট। আমি চাই এটা সম্পর্কে তুমি ভাবো যে আমার একটা ফেভারিট ওয়েবসাইট। এটা যে কোনো ওয়েবসাইট হতে পারে, ফ্লিপকার্ট, অ্যামাজন, ইউটিউব, যে কোনো ওয়েবসাইট হতে পারে। আমাদের এই ডেমোর এক্সাম্পলের জন্য আমি একটা রিয়েল ওয়ার্ল্ড ওয়েবসাইটের এক্সাম্পল তুলে আনছি, যেটা হচ্ছে ইউটিউব। তো তোমরা যদি ইউটিউব ওয়েবসাইটটাকে ফলো করে থাকো তাহলে পরে তোমরা নোটিস করে থাকবা যে এই ইউটিউব কিংবা অ্যামাজন, ফ্লিপকার্ট, এই ওয়েবসাইটগুলো শুধুমাত্র দেখতে সুন্দর না, এগুলো ইউজেবিলিটির দিক থেকেও খুব ইউজারের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। আমি যদি তোমাকে একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিই, তাহলে পরে ইউটিউব যেই ওয়েবসাইটটা রয়েছে সেটা যদি তোমরা ওপেন করো তাহলে পরে ওখানে একটা সেকশান আছে, সেটা হচ্ছে শর্টস। ছোট 30 সেকেন্ডের, 15 সেকেন্ডের, 20 সেকেন্ডের, 1 মিনিটের, এরকম ছোট ভিডিও থাকে। আমাদের অ্যাকচুয়াল যেটা ইউটিউবের ভিডিও ফিড, সেই ভিডিও ফিডে লেন্দি ভিডিওগুলো থাকে আর শর্টস সেকশানে ছোট ভিডিও থাকে। এবার এটা কি করে একটা ভালো ডিজাইন, এটা কিভাবে ইউজেবিলিটিটাকে সুন্দর করে তোলে। একটু ইম্যাজিন করো যে তোমার ইউটিউবের ফিডে কোনো শর্টসের সেকশন নেই। তোমায় যদি শর্টস দেখতে হয় তাহলে অন্য কোনো একটা মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেই মেনুতে যাওয়ার পর যে পেজটা ওপেন হবে সেই পেজে ইউটিউবের শর্টস থাকবে আর সেখান দিয়ে তুমি দেখতে পারবা। তো এই ক্ষেত্রে চান্সেস খুবই কম আছে যে তুমি ওই মেনুতে ক্লিক করবা, করার পর গিয়ে শর্টসের ভিডিওগুলো দেখতে পারবা। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে কেন, আমার যদি শর্টস দেখতে ইচ্ছে হয় আমি যাব, গিয়ে ওই মেনুটায় ক্লিক করব, করে নিয়ে দেখে নেব। একদম তুমি করতে পারো, আর তার জন্য অলরেডি শর্টসের একটা মেনু প্রোভাইড করা আছে। কিন্তু তা সত্ত্বেও কেন মেইন যেই ভিডিও ফিড সেখানে দেওয়া রয়েছে, তার পিছনে কারণ হচ্ছে লেটসে তোমার শর্টস দেখতে অতটা পছন্দ না কিংবা তুমি জানো না। এবার যখন তুমি ভিডিও স্ক্রল করছো ফিডে, তোমার সামনে ছোট্ট সেকশন চলে আসলে যেখানে শর্টস রয়েছে। এবার ওখানের যেই থাম্বনেইলটা রয়েছে, যেই ইমেজটা তুমি দেখতে পাচ্ছ ভিডিওর, সেটা মেবি তোমার অ্যাটেনশনটাকে গ্র্যাব করলো আর তুমি কিউরিয়াস হয়ে ওই সেকশনের ওই পার্টিকুলার ভিডিওটাই ক্লিক করলা।
যেই তুমি ভিডিওটায় ক্লিক করলা তাহলে কি হলো, তুমি এঙ্গেজ হলা, তার মানে তোমার শর্টস দেখার ইচ্ছে ছিল না, কিন্তু ইউজাবিলিটি মানে খুব সুন্দরভাবে অ্যাক্সেস করা যাচ্ছে, আর তার থেকে যেহেতু সুন্দরভাবে অ্যাক্সেস করা যাচ্ছে আর তোমার সামনে রয়েছে, সেই জন্য তুমি কিউরিয়াস হয়ে শর্টসটাতে ক্লিক করলা। তো এটাতে কি হয়ে গেল, আমাদের ইউজ করার অ্যাক্সেসটা বেড়ে গেল, আমরা খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করে নিতে পারছি, তার সাথে সাথে আমরা খুব তাড়াতাড়ি ইউজারের অ্যাটেনশনটাকেও গ্র্যাব করতে পারছি। তো এটা একটা খুব সুন্দর একটা এক্সাম্পল তোমার ইউজাবিলিটি আর সুন্দর ডিজাইনের কম্বিনেশন আমাদের এই ইউটিউবটা ছিল। এরপর আমরা এবার নেক্সট আমাদের ওয়েবসাইট ডিজাইনের নেক্সট স্টেপে ব্যাক করে যাই, চলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ওয়েবসাইটের কম্পোনেন্ট। আমাদের ওয়েবসাইটে কী কী কম্পোনেন্ট আছে। আমাদের ওয়েবসাইটের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে HTML। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর পরের কম্পোনেন্ট কি? এর পরের কম্পোনেন্ট হচ্ছে CSS, ক্যাসকেডিং স্টাইল শিটস। আর 3 নাম্বার লাস্ট কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট। এবার এই ডিফারেন্ট কম্পোনেন্ট কী কাজ করে, একটু রিয়েল ওয়ার্ল্ডের আমি যদি এক্সাম্পল বলি তোমাদের, তাহলে পরে আমাদের যেই HTML, সেই HTMLটাকে তুমি এরকম ধরতে পারো, HTML হচ্ছে আমাদের বডির কিংবা স্কেলিটনের যেই স্ট্রাকচারটা, আমাদের বডি, আমরা হিউম্যান বডি, আমাদের হিউম্যানের যেই স্কেলিটনটা, সেই স্কেলিটনই হচ্ছে আমাদের স্ট্রাকচারটাকে ধরে রেখে দেয়। ঠিক সেমভাবে HTML একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করে, স্ট্রাকচারটাকে ধরে রেখে দেয়। বেয়ার বোন কিংবা ওই স্কেলিটনটা ধরতে পারো, সেটা হচ্ছে আমাদের HTML। এরপর আসছে CSS। CSS কি না, আমার ওয়েবসাইটটা কীরকম দেখতে হবে সেটাকে হেল্প করে বানাতে। মানে আমরা স্টাইলিং দিতে পারি, কালার দিতে পারি, ফন্ট সাইজ মানে লেখার সাইজটাকে চেঞ্জ করতে পারি, আমরা ডিফারেন্ট ডিজাইন ক্রিয়েট করতে পারি। কখনো আমরা রাউন্ড কিংবা স্কোয়ার শেপের কিছু ওখানে আমি ইন্ট্রোডিউস করতে পারি ওয়েবসাইটের ডিজাইনে। তো এগুলো কি করে না, এগুলো আমরা CSS কিংবা স্টাইলের থ্রু করে থাকি। তো এরপর এইটাকে যদি আমি রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পলের সাথে বলি, যেমন আমি স্কেলিটন বললাম HTML, সেরকমভাবে আমাদের বডির, আমাদের গায়ের রং, আমরা দেখতে কেমন হব, এই যে জিনিসটা, সেটা আমরা CSS ইউজ করে, কিংবা এই আমরা দেখতে কেমন, কারোর গায়ের রং একটু চাপা, কেউ একটু ফর্সা, তো এটা কি হলো আমাদের গায়ের রং। তো কেউ একটু হেলদি, কেউ একটু মোটা, কেউ একটু স্লিম রোগা। তো এই জিনিসগুলো কি আমাদের এর ওপর বেস করে কিন্তু আমার স্কেলিটনের এফেক্ট করে না, আমার স্কেলিটন চেঞ্জ হয়ে যায় না, আমার স্কেলিটন যেরকম হওয়ার কথা সেরকমই থাকে, বাট আমার আউটসাইডের যে লুকটা রয়েছে সেটা চেঞ্জ হতে থাকে। তো এটাকে আমরা স্টাইলিং হিসেবে ধরতে পারি, যে আমাদের স্টাইলিং হিসেবে, আমাদের বডি স্টাইল হিসেবে আমাদের এরকম রয়েছে। তো সেমভাবে আমাদের ওয়েবসাইটেরও যে স্টাইল হয় সেটা হচ্ছে CSS কিংবা ক্যাসকেডিং স্টাইল শিট। নেক্সট আসছি জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কী জিনিস? তো জাভাস্ক্রিপ্ট কী করে না, আমাদের ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভিটি আনায়। এটা খুব একটা মজার জিনিস। ইন্টারঅ্যাক্টিভিটি মানে তুমি ওয়েবসাইটে কিছু একটা ইন্টারঅ্যাক্ট করছো আর তার এগেনস্টে তুমি ফিডব্যাক পাচ্ছ, এটা জাভাস্ক্রিপ্টের থ্রু হয়। এই যে আমি একটু আগে ইউটিউবের একটা এক্সাম্পল দিলাম তোমায়, ধরো তুমি ভিডিও প্লে করতে চাইছো, ইউটিউব, তুমি গুগলে গেলা, টাইপ করলা ইউটিউব, তোমার কাছে সার্চের রেজাল্ট আসলো, তুমি ইউটিউবের লিঙ্কে ক্লিক করলা, তোমার কাছে ইউটিউবের পেজ খুললো, খোলার পর তুমি ইউটিউবের সার্চ বারে গিয়ে টাইপ করলা, তোমার একটা যে কোনো গান শুনতে ইচ্ছে করছে হয়তো, সেই গানটার নাম তুমি টাইপ করলে, সার্চ করলা, তোমার কাছে লিস্ট চলে আসলো। এবার ওখান থেকে তুমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে ক্লিক করলা, যেই ক্লিক করলা সঙ্গে সঙ্গে তোমার কাছে ভিডিওটা প্লে হওয়া স্টার্ট হয়ে গেল। এই যে যেই মুহূর্তে তুমি ক্লিক করলা আর ভিডিওটা প্লে হওয়া স্টার্ট হলো, এই যে ক্লিকের পর ফিডব্যাকটা, যে ভিডিওটা প্লে করতে হবে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। ওই ওয়েবসাইটটায় যদি জাভাস্ক্রিপ্ট না থাকতো, তাহলে তুমি ভিডিওটাতে যতই ক্লিক করে যাও না কেন,
তোমার ভিডিওটা ওপেন হতো না। এটাই হচ্ছে ইন্টারেক্টিভিটি। তোমরা যদি জিমেল ইউজ করে থাকো কিংবা অন্য কোনো ওয়েবসাইট, তুমি কোনো একটা বাটনে ক্লিক করছো, তোমার ফর্ম সাবমিট হচ্ছে, তুমি কোনো একটা পার্টিকুলার ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে তুমি যখন কিছু পারচেস করছো, তুমি বাই নাও যেই ক্লিক করছো কিংবা অ্যাড টু কার্টে ক্লিক করছো, তোমার প্রোডাক্টটা কাটে যাচ্ছে কিংবা ডাইরেক্ট তুমি চেক আউট পেজে চলে যাচ্ছ, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আসছে আমার জাভাস্ক্রিপ্ট ইউজ করে। এরপর আমরা নেক্সট স্টেপে যাই। এইবার এইচটিএমএল এর একদম বেসিক্স। এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি সামনে, আমরা এটা ক্রিয়েট করব। হ্যাঁ, আমরা লাইভ এই ওয়েবসাইটটা ক্রিয়েট করব। এটা হচ্ছে একটা বেসিক ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য ঠিক এই পার্টিকুলার পার্টটা হচ্ছে আমার ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজার, সেই ক্রোম ব্রাউজারের সেকশন। তো এটা একটা স্ক্রিনশট নেওয়া, তোমরা গুলিয়ে ফেলো না এই পুরোটাকেই ওয়েবসাইট ভেবে, জাস্ট এই পার্টিকুলার পার্টটা হচ্ছে আমার ওয়েবসাইট। এবার এই ওয়েবসাইটটা বানানোর জন্য আমাদের খুব সিম্পল এইটুকু কোড করতে হয়েছে। এই ছোট্ট কোড করাতে আমাদের এই ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এরপর এটা হচ্ছে একদম স্কেলিটন, যে আমরা যদি একদম শুধু এইচটিএমএল ইউজ করি তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে। এরপর আমরা যদি সিএসএস মানে স্টাইল অ্যাপ্লাই করি, যেই আমি এই স্টাইলগুলো অ্যাপ্লাই করলাম, সঙ্গে সঙ্গে আমার ওয়েবসাইটটা দেখতে এরকম হয়ে গেল। তো তোমরা যদি একটু খেয়াল করে থাকো তাহলে পরে এখানে দেখতে ওয়েবসাইটটা কেমন একটা ছিল, দুটো ক্ষেত্রেই বেসিক, কিন্তু এই ক্ষেত্রে বাটনটা একদম ছোট্ট, লেখাগুলো ছোট ছোট, কিন্তু যেই মুহূর্তে আমি স্টাইল অ্যাপ্লাই করলাম আর এই ওয়েবসাইটের লেখাগুলো একদম লেফট সাইডে সরে রয়েছে। এখন হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি যেহেতু বলছি তোমরা হয়তো বিশ্বাস করে নিচ্ছ, কিন্তু আমরা যখন লাইভ করব তখন এটা দেখতে পারবো। এই মুহূর্তে এই ওয়েবসাইটটা একদম বাঁদিকে চেপে আছে, কিন্তু যেই আমি স্টাইল অ্যাপ্লাই করেছি আমার এটা সেন্টার হয়ে গেছে। ঠিক আছে, একটা জিনিস এরপর আমাদের রয়েছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কিন্তু জাভাস্ক্রিপ্টের যেটা রয়েছে সেটা তোমাদের বোঝার দরকার নেই অতটা, এটা শুধু আমরা একটু ইন্টারেস্টিং করার জন্য অ্যাড করব, দেখব জাভাস্ক্রিপ্ট অ্যাড করে আমরা কি করতে পারি। এরপর চলো আমরা লাইভ কোড করি, কোড করে দেখি যে এই মাত্র যেই এইচটিএমএল সিএসএসটা আমরা দেখলাম যে ওয়েবসাইটটা, সেটা আমরা কি করে লাইভ বানাতে পারি। তোমরাও বুঝতে পারবে ঠিক কতটা অল্প সময়ে আমরা ওয়েবসাইটটা লাইভ বানাচ্ছি। চলো, তো আমি ব্যাক করছি আমার এখানে। ওকে, তো আমাদের প্রথমে কি ছিল না, ডক টাইপ। এই ডক টাইপটা কি জিনিস এটা আমাদের প্রথমে বুঝতে হবে। হ্যাঁ, তো এই ডক টাইপটা হচ্ছে প্রথমে যখন আমাদের এইচটিএমএল স্টার্ট হয়েছিল কিংবা এইচটিএমএলের ইউজ স্টার্ট হয়েছিল, তো এর প্রাইমারি ইউজ কেস ছিল যেরকম আমরা ইমেল করি সেরকম, যে আমার যদি কোনো ইনফরমেশান কাউকে শেয়ার করার থাকে তাহলে পরে আমরা এইচটিএমএল ইউজ করব, একদম বেসিক এইচটিএমএল। সেই এইচটিএমএল ইউজ করে আমরা সেই ইনফরমেশানটাকে তৈরি করব, করে আমরা সবার সাথে শেয়ার করে দেব, যাতে যে কোনো জায়গা থেকে কেউ ওই ইনফরমেশানটাকে অ্যাক্সেস করতে পারে। তো সেই জন্য আমাদের ডক টাইপ লিখতে হয়। তো ডক টাইপ কী ধরনের, এই ডকুমেন্টটা কী টাইপ, এর টাইপটা কী কিংবা এর ধরনটা কী ধরনের ডকুমেন্ট এটা। তো এটা কী ধরনের ডকুমেন্ট না, এটা হচ্ছে একটা এইচটিএমএল ডকুমেন্ট। তো এটার থেকে ব্রাউজার বুঝে যাবে এটা একটা আমার এইচটিএমএল ডকুমেন্ট। তো ও এই পেজটাকে কিংবা এই ফাইলটাকে একটা এইচটিএমএল এর মতো ট্রিট করবে। শুধু সেটুকুও না,
আমি এখানে যখন ফাইলটা ক্রিয়েট করেছি, আমি তার এক্সটেনশন, এই ডটের পর যেটা রয়েছে সেটাকে এক্সটেনশন বলা হয়, এই এক্সটেনশনটাকেও আমি HTML হিসেবেই লিখেছি। এই HTML হিসেবে লেখার জন্য ব্রাউজার বুঝতে পারবে যে এটা একটা HTML ফাইল আমি প্রোভাইড করছি। এরপর আসছি ডক টাইপের পর নেক্সট। ডক টাইপের পর কি রয়েছে না, ডক টাইপের পর রয়েছে আমার HTML ট্যাগ। তো এই যে HTML ট্যাগ হয়, এই HTML ট্যাগ আমার একটা পেয়ার হয়, মানে জোড়ায় থাকে। তো এর পিছনে কারণ কি না, আমার HTML ট্যাগ এর মধ্যে আমাকে যা লেখার ওয়েবসাইটের সমস্ত কিছু এর মধ্যে আমাকে লিখতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আমার কন্টেন্টটা কোথার থেকে কোন পর্যন্ত সেটাও বোঝাতে হবে। তো সেটার জন্যই আমাকে এই HTML ট্যাগটা ইউজ করতে হচ্ছে। এবার পেয়ারে কেন, এটা হচ্ছে আমার HTML এর ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ। তো শুরু আছে শেষ নেই তা তো হতে পারে না, তো এই জন্য আমার পেয়ারে রয়েছে, জোড়াই রয়েছে। এবার যদি তুমি দুটো ট্যাগকে খেয়াল করো, তাহলে পরে আমার শুরুর ওপেনিং ট্যাগ যেরকম, আমার ক্লোজিং ট্যাগও সেম, শুধু আমার এখানে কি রয়েছে না, একটা স্ল্যাশ এক্সট্রা রয়েছে ক্লোজিং বোঝানোর জন্য। এরপর আমার এর মধ্যে সবার ফার্স্টে কি আসে না, সবার ফার্স্টে আসে হেড। আমাদের বডিতেও যেরকম সবার ফার্স্টে কি থাকে, হেড। তো আমি এখানে লিখছি হেড। হেডেরও আমার ওপেনিং ট্যাগ রয়েছে, ক্লোজিং ট্যাগ রয়েছে। এবার হেডের মধ্যে কি থাকে, তো এই হেড ট্যাগের মধ্যে আমার বেসিক্যালি মেটা থাকে। মেটা কি জিনিস, খুব একটা কেমন খটোমটো ব্যাপার। তো মেটা কিছু না, খুব সিম্পল জিনিস। তুমি যদি একটা ইউটিউবের ভিডিও শেয়ার করো, তাহলে পরে ওই ভিডিওটা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে, মানে হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, যেখানেই তুমি শেয়ার করছো না কেন, ওই ইউআরএলটা শেয়ার করার সাথে সাথে ম্যাক্সিমাম টাইম ওই ভিডিওর একটা ফটো, নাম, ডেসক্রিপশন তোমার মেসেজে চলে আসে, তাই না? তারপর কোনো যদি আমরা প্রোডাক্ট শেয়ার করি, ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে যদি আমরা কোনো প্রোডাক্ট শেয়ার করি, তাহলে সেই প্রোডাক্টেরও ফটো, প্রাইস, না প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, এই জিনিসগুলো চলে আসে যখনই আমরা হোয়াটসঅ্যাপে কিংবা কোথাও একটা শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়। চেষ্টা করে দেখতে পারো এর পিছনে কারণ কি। এই যে তোমার প্রোডাক্টের নাম কিংবা ভিডিওর নাম, ডেসক্রিপশন, ফটোটা এলো, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। তো এটা কি হচ্ছে না, যখন আমরা কোনো লিঙ্ক সোশ্যাল প্ল্যাটফর্ম কিংবা গুগল সেটাকে এসিওর জন্য ইউজ করছে, তখন না ও পেজের কন্টেন্টটাকে ওইভাবে পড়তে পারে না। তো তখন কি হয় না, আমাদের মেটা ট্যাগ ইউজ করতে হয়, আর সেই ট্যাগের মধ্যে আমাদেরকে ওই ডেসক্রিপশানগুলো মেনশন করে দিতে হয়, যাতে আমরা যখন শেয়ার করছি ইউআরএলটা, যেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে কিংবা গুগল রয়েছে, এরা খুব সহজে ওই মেটার থেকে ডেসক্রিপশান আর টাইটেল এই সমস্ত ইনফরমেশনগুলো পড়ে নিয়ে বুঝে যেতে পারে যে আমার ওই ইউআরএলটাতে কি কন্টেন্ট আছে, ঠিক আছে না? চলো, এরপর এখানে আমি একটা ট্যাগ দেখাচ্ছি, যেটা খুব প্রয়োজনে ইউজ করা হয়। সেই ট্যাগটার নাম কি, সেই ট্যাগটার নাম হচ্ছে টাইটেল ট্যাগ, ঠিক আছে? এবার এই টাইটেল ট্যাগটায় কি হয় না, এই টাইটেলটা হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেলটাকে দেখায়, যে আমার ওয়েবসাইটের টাইটেল কী হবে। তো এর মধ্যে এবার আমাকে লিখতে হবে, দেখো আমি টাইটেল ট্যাগ আমি টাইটেল ওপেন করেছি, ক্লোজ করেছি, আর তার মধ্যে আমি লিখছি মাই ফার্স্ট ওয়েব পেজ, ঠিক আছে? এরপর আমি এটাকে ব্রাউজারে দেখবো। এবার এই আমি ব্রাউজারে খুললাম, যেহেতু আমার ওখানে কোনো কন্টেন্ট নেই, তার জন্য আমাকে এখানে পুরো পেজটাই কিংবা ওয়েবসাইটটাই ফাঁকা দেখাচ্ছে, কিন্তু এই দেখো আমার টাইটেল মাই ফার্স্ট ওয়েব পেজ। চেঞ্জ করা যাক,
মাই ফার্স্ট ওয়েবসাইট, দেখো মাই ফার্স্ট ওয়েবসাইট। ইভেন আমি এটাকে অন্য কিছু লিখে দিতে পারি, আমার নাম লিখে দিতে পারি, চেঞ্জ হয়ে গেল। তো এটা কি না আমার টাইটেল, আমি টাইটেলের মধ্যে যাই লিখবো না কেন, মনে রাখবা আমি যদি এই টাইটেল ট্যাগটা এখানে না রাখি আমার এখানে চলে আসবে, কিন্তু দেখো এখানে কি দেখাচ্ছে, কি সব একটা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে না, আমি টাইটেল ট্যাগটা ক্লোজ করিনি তাই। তো আমি টাইটেল ওপেন করলে পরে আমাকে টাইটেলটাকে ক্লোজ করতেই হবে, আর টাইটেল ট্যাগের মধ্যে আমার ওয়েবসাইটে যেটা টাইটেল হবে সেটা আমাকে দিতে হবে। এরপর আসি আমি কিসে না, বডিতে। এটা তো গেল আমার হেড, মাথা। এরপর কি আসছে, এরপর আমার বডি, শরীর। তো আমার বডির মধ্যে মেন সমস্ত কন্টেন্ট থাকবে যেটা আমরা ওয়েবসাইটে দেখতে পাই। এবার আমরা প্রথম যেই ট্যাগটা এখানে ইউজ করব সেটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। তো এখানে আজকে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে H1। প্রত্যেকটা ওয়েবসাইটে যদি তুমি ফলো করো দেখবা হেডিং থাকে আর প্যারাগ্রাফ থাকে তার আন্ডারে, কিংবা তুমি যদি খাতায় কলমেও একটা প্যারাগ্রাফ রচনা লিখতে বলা হয় তাহলে তুমি প্রথমে তার একটা হেডিং দেবা, তারপর তার আন্ডারে তুমি ডেসক্রিপশন লিখবা, মানে সেই হেডিংটাকে এবার তুমি ডেসক্রাইব করে একটা রচনা লিখছো, তাই না? তো হেডিং মাস্ট থাকেই থাকে কিন্তু। তো এক্ষেত্রে আমাদের হেডিংয়ের জন্য আমরা কি করছি না, আমরা H1 ট্যাগ ইউজ করছি। এই H1 ট্যাগ হচ্ছে সব থেকে বড় হেডিং ট্যাগ। এই কথাটার মানেটা কি, আমরা যদি এখানে H1 ট্যাগটা দিলাম, দেওয়ার পর এর মধ্যে যদি আমি লিখি, চলো আমি একটা হেডিং দিই, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এবার যদি আমি এখানে যাই, দেখো ওয়েলকাম টু মাই ওয়েবসাইট চলে আসলো, ঠিক আছে? এটা হেডিং। এবার বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা হেডিং আমরা বুঝবো কী করে। এবার আমরা কি করি, তাহলে একটা প্যারাগ্রাফ লিখি। তো প্যারাগ্রাফের জন্য আমায় কি করতে হয় না, সিম্পল পি ট্যাগ, পি প্যারাগ্রাফ। সেমভাবে আমার প্যারাগ্রাফের ওপেন আর ক্লোজিং ট্যাগ থাকে। এবার আমি এই প্যারাগ্রাফের মধ্যে কিছু লিখি একটা, তো আমি লিখছি দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, আমি সেভ করলাম। এবার দেখো আমার প্যারাগ্রাফটা ছোট, হেডিংটা বাই ডিফল্ট বড়, আমাকে এক্সট্রা আর কিছু করতে হয়নি বোঝানোর জন্য যে এটা আমার প্যারাগ্রাফ আর এটা আমার হেডিং, অটোমেটিক ডিটেক্ট হয়ে গেছে, তাই না? এবার আমি দেখি, আমি বলেছিলাম H1 হচ্ছে সব থেকে বড়। আমি যদি এবার H1-এর জায়গায় আমি একটু কম্পেয়ার করে দেখি H2, H3 আর H5, আমি H4-এ যাচ্ছি না, সমস্ত ট্যাগ দেখিয়ে দেখিয়ে আমি এখন টাইম ইনভেস্ট করছি না। তো H2 এর পর আমার H3 রয়েছে, H3, তারপর আমার ডাইরেক্ট আমি চলে যাচ্ছি H5। আচ্ছা চলো, H1 থেকে যখন H3 পর্যন্ত দেখিয়েছি তাহলে আরেকটা হেডিং ট্যাগও আমি দেখিয়েই দিতে পারবো। তো H4, আরেকবার H1 সব থেকে বড় ট্যাগ, H5 সব থেকে ছোট হেডিং ট্যাগ। যদি আমি সেভ করি, এই দেখো H1, H2, H3, H4, H5, ইভেন H5 এতটাই ছোট যে আমার প্যারাগ্রাফ তার থেকে বড়, মানে আমার পি ট্যাগের কন্টেন্ট তার থেকে বড়, তাই না? আচ্ছা আমরা আবার ব্যাক করে যাই, বড্ড টাইম যাচ্ছে। আচ্ছা, তো আমরা এবার কী করলাম না, আমাদের একটা ওয়েবসাইট বানানো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? আমরা একটা ওয়েবসাইট অলরেডি বানিয়ে নিয়েছি। এই যে আমাদের বেসিক ওয়েবসাইটটা, আমি তোমাদের বলেছিলাম যে এই ওয়েবসাইটটা যখন আমরা HTML-এ করছি একদম লেফট সাইডে রয়েছে, এই দেখো একদম লেফট সাইড ঘেঁষে রয়েছে, আর এটাই আমার একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এরপর যদি আমি যাই, এরপর কি রয়েছে না, আমি এর মধ্যে আমাদের এক্সাম্পলটাতে একটা বাটন ছিল, আমি বাটনটাকেও অ্যাড করি। তো আমি এখানে একটা বাটন অ্যাড করছি, ঠিক আছে? বাটন অ্যাড করার জন্য আমি কি করছি না, বাটন অ্যাড করার জন্য আমি বাটন ট্যাগ ইউজ করছি। এবার এই বাটনের মধ্যে আমি যাই লিখবো না কেন
সেটাই আমি যদি এখন সেভ করি তাহলে পরে এই দেখো আমার বাটন, কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমি এর মধ্যে কিছু লিখি, তো আমি এর মধ্যে লিখছি চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার। এই দেখো আমার বাটন চলে যাচ্ছে। আমি এখানে একটা স্পেলিং মিস্টেক করেছি, হ্যাঁ এই হয়ে গেল আমার বাটন। এরপর আসছি, এটা তো হয়ে গেল আমার বেসিক একটা HTML দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা। এরপর আসি আমি এর মধ্যে স্টাইল অ্যাপ্লাই করব। এবার আমরা স্টাইল ডিফারেন্টভাবে অ্যাপ্লাই করতে পারি। আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি, তার মধ্যে স্টাইল লিখে সেটাকে আমরা এখানে ইউজ করতে পারি। আমরা ইনলাইন স্টাইল লিখতে পারি। আরেকটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে স্টাইল ট্যাগের মধ্যে ইন্টারনাল। তো আমরা এখানে কি করব না, এই এক্সাম্পলে আমরা ইন্টারনাল স্টাইলিং করব। তার জন্য কি করতে হবে না, আমাকে এই হেড ট্যাগের মধ্যে আমাকে লিখতে হবে স্টাইল ট্যাগ, ঠিক আছে? তো দেখো এখানেও স্টাইল ট্যাগটা আমার ওপেন আর ক্লোজ রয়েছে, পেয়ারে রয়েছে, হ্যাঁ। এবার এই স্টাইলের মধ্যে আমরা কি করে স্টাইলিং করব, তো আমি যেই এলিমেন্টটাকে স্টাইল করতে চাইছি আমায় প্রথমে তার নাম লিখতে হবে, ঠিক আছে? নাম লেখার পর আমায় সেকেন্ড ব্র্যাকেট ওপেন আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, হলো? এবার এর মধ্যে আমাকে যে স্টাইলগুলো আমি অ্যাপ্লাই করতে চাইছি সেই স্টাইলগুলো লিখতে হবে। তো আমি যেমন এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার, আমার যেটা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা এই মুহূর্তে কি রয়েছে আমার হোয়াইট, আমি এটাকে ব্ল্যাক করছি, দেখো পুরো ব্ল্যাক হয়ে গেল, মজা না? আচ্ছা, এরপর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আবার যেরকম ছিল সেরকম ব্যাক করে দিই। যদি আমি এটাকে সরিয়েও দিই তাও আমার ব্যাকগ্রাউন্ড কালার আবার ব্যাক করে যাবে, কেন না যেহেতু আমার আর প্রয়োজন পড়ছে না, আমি যেই কালারটা দিয়েছিলাম সেটা সরে গেছে, তো এটা ডিফল্ট নিয়ে নিচ্ছে। এবার আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইছি, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ধরো F0 তো এই কালারটা পুরোপুরি হোয়াইট না, এটা একটু হোয়াইটিশ, পুরোপুরি না, হালকা একটু অফ হোয়াইট। আচ্ছা, এরপর আমরা কি করছি না, এখানে একটা ফন্ট ইউজ করছি। আমার এই ফন্টগুলো দেখতে ভালো লাগছে না, তো আমি এখানে ফন্ট ইউজ করছি, আমি এই ফন্টটাকে চেঞ্জ করব। তো তার জন্য আমি কি করতে হবে না, লিখতে হবে ফন্ট ফ্যামিলি, আর তারপর আমি কোন ফ্যামিলিটাকে ফন্ট ইউজ করব সেটার মেনশন করে দিতে হবে। তো আমি এখানে ফ্যান্টাসি বলে একটা ফ্যামিলির ফন্ট ইউজ করতে চাইছি। যেই আমি সেভ করলাম, ম্যাজিক, কি সুন্দর আমার ওয়েবসাইটের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপর আসি আমি হেডিং, আমি এই হেডিংয়ে কালার করি। তো আমি যদি হেডিংকে কালার করব তার জন্য আমায় কী লিখতে হবে, H1, আবার যে এলিমেন্টটাকে স্টাইল করছি সেটার জন্য আমায় H1 লিখতে হবে। লেখার পর আমায় কি করতে হবে না, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এবার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হলে পরে ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু যদি আমি খালি লেখার কালার চেঞ্জ করতে চাই তাহলে পরে কালার। এবার আমি এখানে কালারে দিচ্ছি ব্লু, আমার দেখো হেডিং চেঞ্জ হয়ে ব্লু হয়ে গেল। সেমভাবে আমি পি ট্যাগটাকে স্টাইল করি, তো আমি যদি পি ট্যাগটাকে আবার সেমভাবে কালার করি, কালার করলাম, করে লিখলাম রেড, আমার পি ট্যাগের কালার রেড হয়ে গেল। এবার আমি বাটনটাকে স্টাইল করি, তো বাটনটাকে আমি কী ধরনের স্টাইল করছি না, আমি চাইছি আমার বাটনটা কেমন ছোট ছোট রয়েছে, তো আমার এক্সাম্পলটাতে যেরকম একটু বড় ছিল সেরকম আমি দেখাতে চাইছি। তো তার জন্য আমি কি করছি, আমি প্যাডিং ইউজ করছি, প্যাডিং দিচ্ছি। এবার এই আমি প্যাডিং লেখার পরে 20 পিক্সেল কি 10 পিক্সেল কি, আমি খুব সংক্ষেপে বলছি, আমি ডিটেলিংয়ে যাচ্ছি না। পিক্সেল হচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছি তার মধ্যে, এই ডিসপ্লের মধ্যে এক একটা ছোট্ট ছোট্ট ঘর থাকে,
এক একটা ঘরকে 1 পিক্সেল বলা হয়, আর ওই সমস্ত ঘরের কম্বিনেশনে আমার এই স্ক্রিনের রেজলিউশনটা তৈরি হয়েছে, ঠিক আছে না? তো এটা হচ্ছে আমাদের পিক্সেল। আর প্যাডিং কি না, প্যাডিং হচ্ছে আমার কন্টেন্টের ভেতরে গ্যাপ ক্রিয়েট করে, ঠিক আছে? আমরা আমাদের যেই ক্লাস হবে, সেশনগুলো, সেই সেশনে আরও ডিটেলসে আমরা এর সম্পর্কে জানতে পারবো। তো আমি প্যাডিং দিয়ে যেই সেভ করছি, সঙ্গে সঙ্গে আমার বাটনটা বড় হয়ে গেল। এবার একটা মজার জিনিস করি, এখানে আমি বাটনটার ওপর যখন মাউসটা নিয়ে যাচ্ছি, আমার অ্যারোটাই রয়েছে, বাইরেও যেরকম অ্যারো সেরকম ভেতরেও অ্যারো, কিন্তু আমি এটাকে চেঞ্জ করতে চাইছি। তো তার জন্য আমায় কী করতে হবে, এখানে লিখতে হবে কার্সার, CURSOR। আর আমি কার্সারটা কী ধরনের চাইছি না, আমি কার্সারটাকে পয়েন্টার চাইছি। আমি সেভ করলাম, যেই সেভ করলাম বাইরে আমার অ্যারো রয়েছে, কিন্তু যেই আমি বাটনে নিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে ওটা চেঞ্জ হয়ে পয়েন্টার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর আমি বলেছিলাম যে আমাদের এটা লেফট সাইড হয়ে রয়েছে, কিন্তু যেই আমরা সিএসএসটা ইউজ করেছিলাম আমার এটা সেন্টারে চলে এসেছিলো, কিন্তু এখনও আমাদের এটা লেফট সাইডেই রয়েছে। তো আমরা এটাকে সেন্টারে কি করে আনতে পারি না, এটাকে সেন্টারে আনার জন্য আমাকে এই বডিতে আমায় স্টাইল দিতে হবে। কি করছি না, আমি টেক্সটের অ্যালাইনমেন্ট করছি, যে আমি অ্যালাইন করছি, অ্যালাইন করে সেন্টার অ্যালাইন, লেফট অ্যালাইন। তো আমি অ্যালাইন করছি, তো আমি এখানে লিখছি টেক্সট অ্যালাইন সেন্টার। যেই আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, ওয়ালা, আমার ওয়েবসাইটটার কন্টেন্টটা সেন্টারে চলে আসলো। দারুণ। এটা হলো আমার HTML আর CSS এর কম্বিনেশনে একটু আগের আমার ওয়েবসাইটটা কীরকম ছিল আর এখন আমার ওয়েবসাইটটা এরকম হয়ে গেল। আমরা আরও নিজের ক্রিয়েটিভিটি এখানে ইউজ করে আরও সুন্দর এটাকে তৈরি করতে পারি, ঠিক আছে? কিন্তু এই ক্লাসের জন্য এইটুকুই। এরপর নেক্সট যেটা আমি বলেছিলাম, যে আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমি দেখাতে চাই যে ঠিক আমরা কিভাবে ইন্টারাকশন করতে পারি। আমরা একটা খুব সিম্পল এক্সাম্পল ইউজ করব। আমরা কি করছিলাম না, আমরা ম্যানুয়ালি কালার ইউজ করে, এই ব্যাকগ্রাউন্ড কালার এখনও দেওয়া রয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটা। তো যখনই আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছিলাম আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছিলো। তো আমরা সেটা না করে আমরা চাইছি এই যখনই আমরা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার বাটনটাতে ক্লিক করব, র্যান্ডমলি আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার আমার জাভাস্ক্রিপ্টের প্রয়োজন পড়েছে। আমরা আবার আমাদের কোডে ব্যাক করে গেলাম। এবার আমি জাভাস্ক্রিপ্টের কোডটাকে ডিটেলে যাব না, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি কোডটাকে লিখছি, ঠিক আছে? আমি বলে দেবো ফাংশনটা কী করছে, কিন্তু আমি ডিটেলিং করব না, কারণ ডিটেলিংটা এখন তোমাদের জানার দরকার নেই। তোমরা যখন শিখবা আরও, তখন তোমরা জানতে পারবা, এরকম এক্সাম্পল তোমরা নিজেরাও ক্রিয়েট করতে পারবা। জাস্ট তোমাদের একটা শোকেস করানো যে কী হয় জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা কী করতে পারি। তো আমি এখানে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য প্রথমে লিখছি স্ক্রিপ্ট ট্যাগ। তো আমায় সেম স্টাইলের মতো স্ক্রিপ্ট লিখতে হবে। এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাকে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। আমি এর বাইরে জাভাস্ক্রিপ্ট লিখলে পরে আমার সেটা কাজ করবে না। তো এবার আমি লিখছি এই স্ক্রিপ্টের মধ্যে, তো আমি একটা ফাংশন ক্রিয়েট করছি। এবার এই ফাংশনের মধ্যে আমি কি করছি না, আমি কিছু র্যান্ডমলি কালার নিচ্ছি, ব্ল্যাক, ব্লু, রেড, গ্রিন, অরেঞ্জ। এরপর আমি কি করছি না, আমি ডকুমেন্ট ওকে। তো আমি কি করছি না, আমি চেষ্টা করছি যাতে আমি র্যান্ডমলি এখান থেকে একটা কালার তুলে নিই আর ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে দিই, ঠিক আছে না? কিন্তু এইটুকু করলেই শেষ হবে না, আমাকে
এই বাটনের ক্লিকে চেঞ্জ করাতে হবে। তার জন্য আমার এখানে একটা প্রপার্টি অ্যাড করতে হবে। আমার প্রপার্টিটার নাম কি? আমার প্রপার্টিটার নাম হচ্ছে অন ক্লিক। এই অন ক্লিকে আমি কি করব, এই ফাংশনটাকে ডাকবো কিংবা কল করব। যখনই এই বাটনে ক্লিক হবে আমি এই ফাংশনটাকে ডাকবো কিংবা কল করব। তো আমরা ট্রাই করে দেখি। যেই আমি ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। দেখো, ব্ল্যাকের পর রেড হলো, মিডলে ব্লু ছিল, তার মানে পরপর হচ্ছে না। রেডের পর কি হয়? রেডের পর ইয়েলো, না অরেঞ্জ, সরি, রেডের পর অরেঞ্জ, এরপর ব্লু, অরেঞ্জের পর আবার ব্লুতে চলে গেল, তারপর রেড, ব্লুয়ের পর আবার রেডে আসলো। বুঝতে পারছো কীরকম র্যান্ডমলি কালার চেঞ্জ হচ্ছে? এখনও পর্যন্ত কিন্তু গ্রিন আসেনি। আবার অরেঞ্জ, রেডের পর আবার অরেঞ্জে, আবার অরেঞ্জের পর ব্ল্যাকে। তো এই একটু আগে গ্রিন এসেছিলো। তো এরকম করে আমরা কি করতে পারি না, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট ইউজ করার বেনিফিট। আমি এখানে এই কালারটাকেও অ্যাড করে দিই, যাতে এই কালারটাও একটা টাইম আসে। তো আমি সেভ করলাম, হয়ে গেল। আচ্ছা, এটা ছিল আমাদের বেসিক একটা ডেমো ওয়েব ডিজাইনের, যে আমরা কি করে HTML CSS ইউজ করে খুব তাড়াতাড়ি আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারি। ঠিক আছে, চলো এরপর আমরা আসছি Q&A। তোমাদের যদি কোনো ডাউট থাকে কিংবা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কোয়েশ্চেন করতে পারো। আমরা তোমার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য রয়েছি। তো তোমার যা কোয়েশ্চেন আছে তুমি এখানে জিজ্ঞেস করতে পারো, সেটা তোমায় ক্লিয়ার করে দেওয়া হবে।